বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে তোমাদের আরও একবার স্বাগতম। আমি মোহাম্মদ জাহিদুদ্দিন ভূঁইয়া তোমাদের সাথে আজকে আরও একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থীরা, আমরা তৃতীয় অধ্যায় থেকে আইসোটোপ বিষয়ক একটি সৃজনশীল প্রশ্ন আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, আগামী ক্লাসগুলোতে আমরা তোমাদের পাঠ্যপুস্তক থেকে যে 4টি অধ্যায় আমাদের এসএসসি 2021-এর পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই 4টি অধ্যায় থেকে জরুরি ইম্পর্ট্যান্ট কিছু বোর্ড সৃজনশীল প্রশ্ন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন প্রতিদিন সলভ করার চেষ্টা করব। আজকে যে সৃজনশীল প্রশ্নটি আমরা আলোচনা করব, সেখানে উদ্দীপকে তোমরা 2টি তথ্য পাবে। প্রথম তথ্যে একটি মৌলের 2টি আইসোটোপ দেয়া আছে। এ মৌলের একটি আইসোটোপ 32A, আরেকটি আইসোটোপ 34A, অর্থাৎ 32 ভরের এ মৌলের আইসোটোপ, আরেকটি এ মৌলের আইসোটোপ 34 ভরের। আর এ মৌলের পারমাণবিক ভর 32.07 দেয়া আছে। দ্বিতীয় যে তথ্যটি দেয়া আছে আমাদের এই উদ্দীপকে, সেখানে 99M টেকনিশিয়াম একটি আইসোটোপ দেয়া আছে, 60 কোবাল্ট আরেকটি মৌলের আইসোটোপ দেয়া আছে, 131 আয়োডিন আরেকটি মৌলের আইসোটোপ দেয়া আছে। শিক্ষার্থীরা, প্রথম প্রশ্নটি হচ্ছে ভর সংখ্যা কাকে বলে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে পরমাণু আধানগ্রস্ত হয় কেন। তো এই 2টি প্রশ্ন আমরা প্রথমে একটু আলোচনা করি। ভর সংখ্যা এটির অপর নাম হলো নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা মানে হলো নিউক্লিয়াসের ভেতরের সংখ্যা। তো নিউক্লিয়াসের ভেতরের সংখ্যা মানে হলো প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা মানে হলো প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। যেমন ধরো, আমরা যদি সোডিয়াম পরমাণুটার কথা খেয়াল করি, তাহলে সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা 11। তার মানে সোডিয়াম পরমাণুর ভেতর নিউক্লিয়াসের ভেতর প্রোটন আছে 11টি, আর সোডিয়াম পরমাণুর নিউট্রনের ভেতর 11টি প্রোটনের সাথে আরও 12টি নিউট্রন আছে। সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা 11, অর্থাৎ সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসের ভেতর 11টি প্রোটন আছে, আর সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসের ভেতর 11টি প্রোটন সংখ্যার সাথে আরও 12টি নিউট্রন আছে। তাহলে এখানে প্রোটন সংখ্যা 11 আর নিউট্রন সংখ্যা 12, সর্বমোট নিউক্লিয়াসের ভেতর সংখ্যা হয় 23। তাহলে সোডিয়াম পরমাণুর ভর সংখ্যা হলো 23। এই হলো ভর সংখ্যা বিষয়ক যাবতীয় তথ্য। পরবর্তী প্রশ্নটি, পরমাণুতে নিউক্লিয়াসের ভেতরে নির্দিষ্ট সংখ্যক প্রোটন বিদ্যমান, আর নিউক্লিয়াসের ভেতরে যে সংখ্যক প্রোটন বিদ্যমান থাকে, নিউক্লিয়াসের বাহিরে ঠিক তত সংখ্যক ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন সংখ্যা
আর নিউক্লিয়াসের বাহিরে ঘূর্ণায়মান ইলেকট্রন সংখ্যা সমান হওয়ার কারণে পরমাণুর সামগ্রিক আধান বা সামগ্রিক চার্জ শূন্য থাকে। প্রোটন ধনাত্মক, ইলেকট্রন ঋণাত্মক। ধনাত্মক প্রোটন সংখ্যা আর ঋণাত্মক ইলেকট্রন সংখ্যা সমান থাকলে সামগ্রিকভাবে এটি ধনাত্মক আচরণও করবে না, ঋণাত্মক আচরণও করবে না, এটি নিরপেক্ষ আচরণ করবে। এজন্যে পরমাণু আধান নিরপেক্ষ হয়। কিন্তু পরমাণু তার সর্বশেষ কক্ষপথের স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে যখন ইলেকট্রন গ্রহণ করে অথবা বর্জন করে তখনই সে আধানগ্রস্ত হয়। অর্থাৎ একটি মৌল যখন তার সর্বশেষ কক্ষপথে অষ্টক পূরণ করতে চায় তখন সে হয়তো ইলেকট্রন গ্রহণ করে নয়তো বর্জন করে। যেমন সোডিয়াম, এর সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে। ওই একটি ইলেকট্রনকে যদি সে বর্জন করে দেয় তখন সে তার পূর্ববর্তী কক্ষপথে অষ্টক পায়। এই হলো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখানে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। এখন সে যদি এই তৃতীয় শক্তি স্তরের একটি ইলেকট্রন বর্জন করে দেয় তখন এই একটি ইলেকট্রন সহ তৃতীয় শক্তি স্তরটি বিলুপ্ত হয়ে যায়। তখন তার সর্বশেষ কক্ষপথ দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন নিয়ে এসে অষ্টক অর্থাৎ স্থিতিশীলতা পায়। তখন সে ধনাত্মক আয়নে রূপান্তরিত হয়। এখানে এই ঘটনাটি কেন ঘটছে? আমরা জানি সোডিয়ামের কেন্দ্রে 11টা প্রোটন অর্থাৎ 11টা প্লাস, আর সোডিয়ামের নিউক্লিয়াসের চারপাশে 11টা ইলেকট্রন ঘুরে অর্থাৎ 11টা মাইনাস। 11টা প্লাস আর 11টা মাইনাসের সামগ্রিক চার্জ শূন্য, এজন্য এটি নিরপেক্ষ। কিন্তু পরবর্তীতে যখন এই সোডিয়াম তার সর্বশেষ কক্ষপথের একটা ইলেকট্রন বর্জন করে দেয় তখন তার মাঝে এখানে ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 10টা, অর্থাৎ তখন তার মাঝে 11টা প্রোটন বা 11টা প্লাস কিন্তু 10টা মাইনাস। তখন তার মাঝে সামগ্রিকভাবে একটা প্লাস বেশি থাকে। তখন মৌলটি এইরকম একটি প্লাস আধানগ্রস্ত হয়, অর্থাৎ সে একটি ক্যাটায়ন বা ধনাত্মক আয়নে রূপান্তরিত হয়। আবার আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, যদি ক্লোরিন বা ফ্লোরিনের এই ব্যাপারটা দেখি তখন দেখব যদি ক্লোরিন এর পারমাণবিক সংখ্যা 17 তাহলে এর মধ্যে এই হলো তার ইলেকট্রন বিন্যাস। সর্বশেষ কক্ষপথে এখানে 2টি, এসে 2টি, পিতে 5টি, মোট 7টি ইলেকট্রন বিদ্যমান। এই ক্লোরিন যখন তার সর্বশেষ কক্ষপথে অষ্টক পূর্ণ করে স্থিতিশীল হতে চায় তখন সে এখানে 5, 2, 7 তার সাথে আরেকটি ইলেকট্রন পেলে 8টি হয়ে যায়। তখন ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করলে এখানে তৃতীয় শক্তি স্তরে অষ্টক পূর্ণ হয়। তখন ক্লোরিনের কি ঘটনা ঘটে? এমনিতে ক্লোরিনের মাঝে 17টি প্রোটন বা 17টি প্লাস আর নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান 17টি ইলেকট্রন বা 17টি মাইনাস, তখন সামগ্রিক চার্জ হয় 0। কিন্তু যখন এই সর্বশেষ অর্থাৎ তৃতীয় কক্ষপথে আরও একটি ইলেকট্রন সে গ্রহণ করে অষ্টক পূর্ণ করে তখন তার মাঝে ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 18টি। তখন দেখা যায় তার মধ্যে প্লাসের সংখ্যা থেকে মাইনাসের সংখ্যা একটি বেশি থাকে। তখন সামগ্রিক চার্জ দাঁড়ায় 1 মাইনাস বা একটা মাইনাস। তখন ক্লোরিনটাকে আমরা Cl মাইনাস আকারে লিখি এবং ক্লোরিনটি একটি ঋণাত্মক আধান প্রাপ্ত হয় বা ঋণাত্মক আধানগ্রস্ত হয় এবং একটি অ্যানায়নে রূপান্তরিত হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি কোনো একটি মৌল স্থিতিশীল হওয়ার জন্য
অর্থাৎ তার সর্বশেষ কক্ষপথে অষ্টক পূর্ণতা পাওয়ার জন্য মৌলটি যখন ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে তখনই মৌলটি আধানগ্রস্ত হয়, এছাড়া মৌলটি আধান নিরপেক্ষ থাকে। পরবর্তী যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদেরকে বলতেছে এ মৌলের আইসোটোপ দুটির শতকরা পর্যাপ্ততা নির্ণয় করো। আমাদের কাছে এখানে দুইটি তথ্য আছে। একটি তথ্য আছে এ মৌলের আইসোটোপ দুটির ভর সংখ্যা দেয়া আছে। এ মৌলের একটি আইসোটোপের ভর সংখ্যা 32 আর একটি আইসোটোপের ভর সংখ্যা 34। এই একটি তথ্য দেয়া আছে, অর্থাৎ আইসোটোপগুলোর ভর সংখ্যা দেয়া আছে। আর একটি তথ্য দেয়া আছে আইসোটোপগুলো এ মৌলের পারমাণবিক ভর দেয়া আছে। এখন শিক্ষার্থীরা আমরা একটি সূত্র জানি যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের একটি সূত্র জানি। আপেক্ষিক পারমাণবিক ভর সমান, সূত্রটা এরকম, আমি প্রতীকগুলোর সম্পর্কে তোমাদের বলে দিব, এখানে লিখব না। একটা হলো পার্সেন্টেজ অফ এ ইন্টু ভর বা মাস অফ এ, এই দুইটার গুণফল। পি এ বলতে পার্সেন্টেজ অফ এ না, এখানে 1 দিব, 1। তাহলে P1 বলতে পার্সেন্টেজ অফ প্রথম আইসোটোপ, M1 বলতে মাস অফ প্রথম আইসোটোপ, প্লাস এরপরে P2 বলতে পার্সেন্টেজ অফ দ্বিতীয় আইসোটোপ, ইন্টু M2 বলতে পার্সেন্টেজ অফ মাস অফ দ্বিতীয় আইসোটোপ, ডিভাইড 100। এখন আমরা এখানে পার্সেন্টেজগুলো যেহেতু দেয়া নেই, শুধু ভর দেয়া আছে, আমাদের কাছে এখানে এই উদ্দীপকে M1 এর মান দেয়া আছে, এটা হলো একটি আইসোটোপের ভর, সেটা 32। M2 এর মান দেয়া আছে অপর আইসোটোপের ভর, সেটা 34। P1 দেয়া নেই, P2 দেয়া নেই, এগুলো এখানে নির্ণয় করতে বলেছে। আর এখানে আপেক্ষিক পারমাণবিক ভর সেটা দেয়া আছে 32.07। এখন তাহলে আমরা এখানে এই P1 আর P2 এগুলো ধরে নেই, ধরি 32A আইসোটোপের পর্যাপ্ততা, শতকরা পর্যাপ্ততা, এটাকে যদি আমরা x% ধরি তাহলে 34A আইসোটোপের পর্যাপ্ততা হবে 100 - x%। ঠিক আছে শিক্ষার্থীরা, দুটি আইসোটোপের পর্যাপ্ততার সমষ্টি 100 হবে। তাহলে একটি আইসোটোপের পর্যাপ্ততা যদি হয় x%, তো অপর আইসোটোপের পর্যাপ্ততা নিশ্চয়ই 100 হওয়ার জন্য বাকি যেটুকু সেটুকু হবে, সেজন্য 100 - x%। এখন যদি আমরা এই সমীকরণটিতে মান বসাই, এই মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর আসতেছে 32.07 সমান, এখানে যদি আমরা মান বসাই, প্রথম আইসোটোপের পার্সেন্টেজ x% ধরেছি, তাহলে x ইন্টু প্রথম আইসোটোপের মাস বা ভর, এটা 32, হ্যাঁ। তারপরে হলো দ্বিতীয় আইসোটোপের পার্সেন্টেজ, এটা হলো 100 - x ইন্টু দ্বিতীয় আইসোটোপের ভর 34, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম, নিচে 100। এখান থেকে শিক্ষার্থীরা আমরা যদি এই সমীকরণটিকে সমাধান করি, 32.07 ইকুয়াল, এখানে আসতেছে 32x প্লাস এখানে 3400 মাইনাস 34x ডিভাইড 100। তাহলে এখানে আসবে 3207 3207 সমান, এখানে আসবে 3400 মাইনাস 2x, বা এখানে আসবে 2x সমান 3400 বিয়োগ 3207।
তাহলে এখানে আসবে এক্স সমান, এখানে কত আসতেছে 3260, তাহলে 193 2x। সুতরাং x সমান, এটাকে যদি 2 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে 96.5। এই হলো x এর মান। অর্থাৎ আমাদের এই 32A আইসোটোপের শতকরা পর্যাপ্ততা হবে, এখানে হবে 96.5%। তাহলে এইটা হবে 100 মাইনাস 96.5%, অর্থাৎ 3.5%। তাহলে শিক্ষার্থীরা আমরা এ মৌলের আইসোটোপ দুটির শতকরা পর্যাপ্ততা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে শিক্ষার্থীরা, পরবর্তী যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি এখানে আছে উদ্দীপকে 2A উল্লেখিত আইসোটোপগুলোর ভূমিকা আলোচনা করো। উদ্দীপকের 2A যে আইসোটোপগুলো দেয়া আছে, একটি হলো 99MTC, আরেকটি হলো কোবাল্ট 60, আরেকটি হলো 131 আয়োডিন। এখানে আমরা তিনোটা আইসোটোপের ব্যবহার এবং ভূমিকা যদি বলতে চাই তাহলে 99MTC এই মৌলটি হলো টেকনেশিয়াম আর এর ভর হচ্ছে 99। এখানে এই 99-এর পাশে যে M বর্ণটি আছে সেটি দিয়ে এই আইসোটোপটির মেটাস্টেবল অবস্থা বোঝানো হয়। এই মেটাস্টেবল 99 টেকনেশিয়াম আইসোটোপটি এর দ্রবণ প্রস্তুত করে আমরা মানবদেহে ইনজেক্ট করি, তাহলে আমরা এটার থেকে যে গামা রেডিয়েশন হয় এই 99MTC অর্থাৎ এই মেটাস্টেবল আইসোটোপটি যখন পুশ করা হয় এটির দ্রবণ, তখন এই মেটাস্টেবল অবস্থা থেকে এইটার অ্যাক্টিভ 99TC বা সক্রিয় অবস্থাটি শরীরে উৎপন্ন হয়, যেটা 99TC মেটাস্টেবল নয়, সেটা সক্রিয়। আর এই সক্রিয় ফর্মটি শরীরে গামা রেডিয়েশন সৃষ্টি করে। আর এই গামা রেডিয়েশনের দ্বারা আমরা আমাদের শরীরের বিভিন্ন জায়গায় হাড়ের ভাঙা, হাড়ের অবস্থান, হাড় ব্যথা করছে কোথায়, কোথায় হাড় ভাঙলো, এই ইত্যাদি অবস্থান নিশ্চিত করতে পারি। পরবর্তী যে আইসোটোপটি দেখা যাচ্ছে এখানে সেটা হলো কোবাল্ট 60। এই কোবাল্ট 60 আইসোটোপটি দিয়ে আমরা ক্যান্সার এবং টিউমারের উপস্থিতি নির্ণয় করি। কোবাল্ট 60 আইসোটোপ থেকেও গামার রেডিয়েশন সৃষ্টি হয়। আমরা এটা শরীরের যে সমস্ত অঞ্চলে সম্ভাব্য ক্যান্সার বা টিউমারের অঞ্চল, সে সমস্ত অঞ্চলে এই কোবাল্ট 60 এর দ্রবণ পুশ করলে তখন ওই কোবাল্ট 60 আইসোটোপটি থেকে তেজস্ক্রিয় গামা রেডিয়েশন সৃষ্টি হয়। সেই তেজস্ক্রিয় গামা রেডিয়েশন ওই অংশে উপস্থিত ক্যান্সার কোষগুলো এবং টিউমার কোষগুলোকে ধ্বংস করে দেয় বা এগুলোকে ভেদ করে এগুলোকে মেরে দেয়। পরবর্তী যে আইসোটোপটি দেখতে পাচ্ছি 131 আয়োডিন, এটি হলো আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। এই যে এখানে নিচে গলার উপরে দাঁতের পাটির নিচে যে থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড গ্রন্থি উপস্থিত আছে, এই থাইরয়েড গ্রন্থি যদি অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পাওয়া শুরু করে, থাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড হরমোন PTH এর ডেফিসিয়েন্সির কারণে যখন এই থাইরয়েড গ্ল্যান্ড অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকে তখন এখানে ফুলে গলগণ্ড হয়ে যেতে থাকে। এই 131I তেজস্ক্রিয় আইসোটোপটির থেরাপির মাধ্যমে আমরা এই থাইরয়েড গ্ল্যান্ডের অনিয়ন্ত্রিত বৃদ্ধিকে রোধ করতে পারি। এখানে অনিয়ন্ত্রিতভাবে যে সমস্ত থাইরয়েড গ্ল্যান্ড বৃদ্ধি পাচ্ছে সেগুলোকে 131 আয়োডিন থেরাপি দ্বারা ধ্বংস করা হয়। এই হলো আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ সমূহের বিভিন্ন ব্যবহার। শিক্ষার্থীরা, আমরা পরবর্তী দিন আরও কিছু ইম্পর্ট্যান্ট সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা তৃতীয় অধ্যায় থেকে বেশ কিছু বোর্ড সৃজনশীল প্রশ্ন এবং বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্নগুলো
ভালো করে বাসায় দেখবে এবং প্র্যাকটিস করবে। পরবর্তী দিনের অপেক্ষায় এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই শুভকামনায় আমাদের আজকের পাঠ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।